কালচারাল হেজিমনি তৈরি করতে পারেনি, কিন্তু চেষ্টা তো করেছে, চেষ্টা করেছে। যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলো এত ভয়ানক ছিল যে তারাও আসলে এক ধরনের ভয় পাচ্ছিল যে গভর্নমেন্ট পলিসি আছে কিনা, যে গভর্নমেন্ট বলবে যে না এই ফান্ড করতে হবে, এখানে নতুন জ্ঞান উৎপাদন করতে হবে। আপনার যদি বিসিএস ক্যাডারই করতে হয়, আপনার তো ইন্টারমিডিয়েটের পরেই আপনি এমন একটা ইনস্টিটিউট গড়ে তুলেন যেখানে হলো শিক্ষার্থীরা কম্পিটিশন করে পরীক্ষা দিয়ে চান্স পাবে এবং আপনি ওইখান থেকে ক্যাডার নিয়োগ করবেন। শুভেচ্ছা সবাইকে। আবারও আমাদের শিক্ষা ভাবনা, বিশেষ করে আমরা গত পর্বে কথা বলছিলাম ডক্টর সৌমিত জয়দীপের সাথে। উনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। যেহেতু উনি ওনার উচ্চশিক্ষার গবেষণাই করেছেন বিশ্ববিদ্যালয় এবং তার শিক্ষা পদ্ধতি, নীতি এবং তার সাথে জাতীয়তাবাদ, এবং এর ভিতর থেকে যে হেজিমনি তৈরি হয়েছে এবং সেই হেজিমনির ভিতরে যে আমরা এখনো যাপন করছি, সেই যাপনের আলাপটাই আমরা গত পর্বে দিয়েছি। এবং এই পর্বে, গত পর্বে আমরা মূলত করেছি ঔপনিবেশিক পর্বে যে কাঠামোটা দাঁড়ালো এবং দর্শনটা দাঁড়ালো এবং তার যে বিরোধিতা এবং সেই সময় যারা বড় বড় চিন্তকদের একজন রবীন্দ্রনাথ, এরা যারা চিন্তা করলেন, এই সকল চিন্তাকেই আমরা তার অন্তর্ভুক্ত করেছি সেই আলাপে। আজকে আমরা আসলে দেখতে চাই যে সেই ঔপনিবেশিকতার যে হাতিয়ার হিসেবে ইংরেজি ভাষা কি করে আমাদের এই বিদ্যায়তনিক সকল প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করলো, এবং সেইটার ভেতর থেকে যে সৌমিত জয়দীপের অত্যন্ত চমৎকারভাবে যে শব্দটা আমার খুবই পছন্দ, যে বিশ্ববিদ্যালয় বাজি শুরু হলো। এবং বিশ্ববিদ্যালয় বাজি হওয়ার ক্ষেত্রে আমরা আজকে যেটা দেখতে চাই সেটা হচ্ছে কি করে, মূলত কি করে মানে আমরা একটা ভাষা আন্দোলন করেছি, আমরা একটা জাতীয়তাবাদ তৈরি করেছি, এবং 47 উত্তর যে ভাষা আন্দোলনের ভেতর থেকে যে জাতীয়তাবাদের নির্মাণ হয়েছে তার ভেতর থেকে আমরা মুক্তিযুদ্ধে পৌঁছেছি এবং একটা স্বাধীন রাষ্ট্র আমাদের হয়েছে। এখন প্রশ্ন হলো যে আমরা এই যে পুরো পর্বটা পার করে এলাম, এত কথা বললাম, জাতীয়তাবাদের কথা বললাম, কিন্তু আমাদের শিক্ষা এবং শিক্ষা নীতিতে এবং আমাদের সিলেবাস হতে শুরু করে সব জায়গায় আমরা কি তার কোনো প্রতিফলন করতে পেরেছি? সবচেয়ে বড় কথা হলো জাতীয়তাবাদের আলোকে যদি আমরা সেই প্রতিফলন তৈরি করতাম, সেটা ভালো হতো না খারাপ হতো, বা সেইটা কেমন হতো সেই সমালোচনা হয়তো আমরা করলে তার একটা জায়গায় পৌঁছতে পারতাম। কিন্তু যেহেতু আমরা সেটা করি নাই, আমার ধারণা আমরা সেই প্রক্রিয়ায় করিনি। কিন্তু যদি করে থাকি তাহলে সেটা কেমন, আর যদি না করে থাকি তাহলেও সেটা কেমন, সেটা আমরা জয়দীপের কাছ থেকে শুনবো। জয়দীপ, আপনার কি মনে হয়? 47-এর পরের ঘটনা তো আসলে আমাদের একদমই পূর্ব বাংলার নিজের ঘটনা আর কি। একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে, প্রত্যাশার জায়গা থেকে আমরা আসলে পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে একীভূত হলাম, এবং ধরেন যে 46-47-এ যে রাজনৈতিক প্রেক্ষাপটের ফলাফল স্বরূপ আমরা বাংলায় এক থাকলো না, কিংবা ধরেন যে বাংলার প্রসঙ্গে যদি আমরা সেই 11 সালের আলাপটাও করি, যে ক্যাবিনেট মিশন প্ল্যান থেকে যদি আমরা আলাপটা করি, যে 46-এ ক্যাবিনেট মিশন প্ল্যান ব্যর্থ হলো কেন, সেই আলাপ তো আমরা বহুবার করেছি। যে কংগ্রেস এবং মুসলিম লীগের, তাদের কেন্দ্রীয় কংগ্রেস এবং মুসলিম লীগ, এটা পরিষ্কারভাবে বলা দরকার যে তাদের নিজেদের চিন্তার ঐক্য ঘটলো না বলেই তো ক্যাবিনেট মিশন প্ল্যান ব্যর্থ হয়ে গেল। কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যানের একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আলোচনা প্রায় হয়নি বলা যায়। সেটা হলো যে ক্যাবিনেট মিশন প্ল্যান তো তার যে পরিকল্পনা, সেখানে 3টা গ্রুপ করলো, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এ তে তারা রেখেছিল ভারতের হিন্দু অধ্যুষিত যে প্রভিন্সগুলো সেগুলোকে, গ্রুপ বিতে মুসলিম অধ্যুষিত যে প্রভিন্স সেগুলো, গ্রুপ সিতে তারা 2টো মাত্র প্রদেশকে রাখলো, আসাম এবং বাংলা। এবং এইটাই হলো সবচেয়ে মজার বিষয় যে ক্যাবিনেট মিশন প্ল্যান তার রিপোর্টে বলছে এই প্রদেশটাও হলো মুসলিম অধ্যুষিত, কিন্তু দেখা যাবে যে ভারত ভাগের যে প্রেক্ষাপটে আমরা আলোচনা করি সেখানে আপনার ক্যাবিনেট মিশন প্ল্যান এটা বললেও এখানে মুসলমান এবং অমুসলমান, প্রথম কথা হলো যে ভারত ভাগ কি মুসলমান এবং হিন্দুদের মধ্যে হয়েছিল? আমি বলি যে না, ভারত মূলত ভাগ হয়েছে মুসলিম
এবং অমুসলিমদের ভিত্তিতে। কারণ ভারতের জায়গাটা দেখলেই বোঝা যাবে যে এখানে আসলে অমুসলিমরাও আছে, হিন্দু আছে, যেমন শিখ আছে, জৈন আছে, পারসিক আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই আছে। যদি আমরা দেখি যে সেই যে নির্বাচনটা যেটা মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল মুসলিম লীগের, তাদের যদি আমরা ভোটারদের পার্টিসিপেশন দেখি, সেখানে দলিতদের তো একটা বড় সমর্থন তার ছিল। অবশ্যই আমাদের এখানে কিংবা ধরেন আম্বেদকর, যোগেন মন্ডলদের যে লড়াই, সেটার তো ফয়সালাটা হলো করতে হবে আপনার যে ব্রাহ্মণ্যবাদী রাজনীতির বিরুদ্ধে দাঁড়ায়। হ্যাঁ, মানে যোগেন মল্ল তো মানে এই যে মুসলিমদের যে পাকিস্তান হবে, যোগেন মল্ল তো সমর্থন করেছেন তো, এবং পাকিস্তানে গেলেন, আইনমন্ত্রী হলেন, এবং 1950 সালে সেটা ছেড়ে দিয়ে আবার তিনি চলেও গেলেন। তখন হয়তো তার ওই ভ্রান্তিটা কেটেছে। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যেটা, সেটা আলাপটা একটু শেষ করে ফেলি, সেটা হলো যে এই যে আপনার আলাদা করে গ্রুপ সি তাকে করতে হলো, আসামে হলো আপনার অমুসলিমরা হলো প্রধান মানে সংখ্যাগুরু, বাংলাতে হলো মুসলিমরা সংখ্যাগুরু। তাহলে আপনি তো খুব সুন্দর করে গ্রুপ এবং এ তে এবং গ্রুপ বি তে দিয়ে দিতে পারতেন, তারা করলো না। কিন্তু না করেও তারা আবার এটা বললো যে এটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, গ্রুপ সি। এখন গ্রুপ সি যে মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেটার হলো পার্থক্য কত, 51 এবং হলো 49 রেশিওতে, অনুপাতে। তাহলে এইটা কিন্তু মানে 13 লক্ষ নেক টু নেক, একদম 13 লক্ষ হলো বেশি। আপনি যদি একটা নির্বাচন কেন্দ্রিক কনস্টিটিউয়েন্সি কল্পনা করেন, তাহলে একটা কনস্টিটিউয়েন্সি হয়তো বেশি পাওয়া যেতে পারে এই সংখ্যা দিয়ে। তার মানে ক্যাবিনেট মিশন প্ল্যান আলাদা করে এই অঞ্চলটাকে যে আপনার চিন্তা করেছে যে একে আলাদা করে রাখতে হবে, তাহলে এর নিশ্চয়ই কোনো স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। যে আলাপটা আমরা প্রথম পর্বে করেছি, ওই যে ভাষার যে চিন্তাটা, এই ভাষার চিন্তাটা থেকেই তো আসলে আপনার আমরা যেই জায়গা থেকে আলাপটা পাঞ্জাব ভাগ হলো এবং বাংলা ভাগ হলো, আমার প্রথমে আমাদের মাথায় কি আসে, আমরা একই ভাষা গোষ্ঠীর মানুষ, তাই তো? 46-এ এসে যখন ক্যাবিনেট মিশন প্ল্যান এটা ব্যর্থ হয়ে গেল কেন্দ্রীয় কংগ্রেস এবং মুসলিম লীগের রাজনীতির কারণে, সেখানে দোষ উভয়কে দেয় আর কি। কালচারালি এক, এই কথাটা কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যানে বলা হয়েছে। আমরা ধরেন যে কি বলে যে বর্ডার কমিশন রেডক্লিফের, তাকে আমরা দায় দেই, এটা তার তো দায় আসলে ওইভাবে দেওয়া যাবে না, কারণ তিনি নির্দেশিত হয়ে যা করেছেন তাই। কিন্তু পুরো জিনিসটা কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যান আগেই রূপকল্প দিয়ে দিয়েছিল যে এই পাকিস্তান দাবি মেনে নিলে কিন্তু আপনার পাঞ্জাব এবং বাংলা ভাগ হয়ে যাবে। এবং রেডক্লিফ ওই দেখেন ঠিকই যখন ভাঙতে গেছেন তখন পাঞ্জাব এবং বাংলা ভাগ হয়েছে। এখন যাই হোক, আমরা আমাদের এই আলোচনাতে ফিরে আসি। কোন প্রেক্ষাপটে আমরা যখন পূর্ব বাংলায় হলো আসলাম, তখন আমরা এই চিন্তাটা করলাম না যে আমাদের আসাম কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এবং ওই যে দুঃখের বিষয়টা তো ওখানেও ঘটলো যে করিমগঞ্জ আলাদা হয়ে গেল রেডক্লিফের ওই লাইনের কারণে। এটা তো করিমগঞ্জ আলাদা হলো, বসিরহাট আলাদা হলো। এবং কি আমরা খুবই মজার ব্যাপার দেখবো যে মৌলানা আজাদ হচ্ছেন ওই পাড়েই থাকলেন, যদিও মুসলমানদের, এবং মানে আমরা যে বিষয় নিয়ে আলাপ করছি, উনি ওই পাড়ের প্রথম শিক্ষামন্ত্রী হলেন মানে ভারতবর্ষে। এখন কথা হচ্ছে যে ধরেন তাহলে ভারতবর্ষ কি মানে ঔপনিবেশিক যে শিক্ষা কাঠামো এবং নীতি, সেইটাকে অ্যাডপ্ট করলেন নাকি কোনো পরিবর্তন করলেন? সে যদি পরিবর্তন করে, কিন্তু পাকিস্তান যখন হলো, সে তার শিক্ষা কাঠামোর দিকে কোনো পরিবর্তন আনলেন কিনা পাকিস্তানিরা? যেমন ভারতীয়রা তো কিছু নিয়ে এসছে, তাহলে কি ধরনের নিয়ে এলো, আর পাকিস্তান কি ধরনের মানে পরিকল্পনার ভিতরে গেল? আর সেইটার ক্ষেত্রে আপনার বারবারই আপনি একটা জিনিস মানে ক্লেম করে যাচ্ছেন যে এটা পুরোটা আসলে ঔপনিবেশিক কাঠামোর বাইরে কখনোই যাচ্ছে না। তাহলে কি ভারত পাকিস্তান দুজনে কি আসলে ঔপনিবেশিক কাঠামোর ভিতরে থেকেই পরিবর্তনগুলো করলেন নাকি করলেন না? কারণ আমাদের তখন 70-80 বছরকে ফিরে দেখার একটা সময় চলে আসছে। যেই আলোচনাটা আপনি করলেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে ভারত এবং পাকিস্তানের মধ্যে তাহলে একই মানে পরিসরে তারা ঢুকে গেল নাকি আলাদা হলো? ভারত যেটা করতে পেরেছে পাকিস্তান সেটা পারলো না। সেটা কি, যে ভারত তার যে বহু বৈচিত্র্যময় বহু ভাষিক যে সংস্কৃতি, সেটাকে তারা হলো এক ধরনের মানে নিজেদের মধ্যে রপ্ত করলো বা আপ্ত করলো, যে এত ভাষাকে তাহলে আমার এখানে জাতীয়করণ করে আমার স্বীকৃতি দিতে হবে। 22টা ভাষা মানে জাতীয় ভাষা যখন পাকিস্তান আসলে একটা ভাষাকে গুরুত্ব দেওয়া শুরু করলো, তাহলে ভারত কিন্তু তার
লক্ষ্যটা কোথায় সেটা সে বুঝেছিল ভারত, এবং যে কারণে তার সংবিধান করতেও খুব বেশি সময় লাগেনি, 3 বছর। পাকিস্তানের লাগলো তাহলে 9 বছর, এবং পাকিস্তানের যে 9 বছর লাগছে এরপরে ওই পাকিস্তানের ওই প্রথম সংবিধানের মেয়াদ আসলে মূলত 2 বছর। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এইখানে একটা জিনিস আমি যোগ করি, মানে আবার জানতেও চাই, যেমন ধরেন ভারতে কিন্তু অহমিয়ারা তার ভাষার জন্য যুদ্ধ করেছে, যেমন আমরা বলে ভারতে আসামে আবার বাংলা ভাষার জন্য লড়াই করেছে, কিন্তু যদিও আমরা পুরো মানে ক্রেডিটটা বাংলাদেশ নিয়ে থাকে যে সেই একা ভাষার লড়াই করেছে সারা দুনিয়াতে। এখন কথা হচ্ছে যে আমরা যে ভাষার লড়াইটা করলাম সেইটা কি আমাদের শিক্ষা পদ্ধতি এবং তার নীতি প্রণয়ন এইখানে কি তার কোনো রিফ্লেকশন কি আসলো? আচ্ছা, ওই জায়গাটাতেই মানে আলোচনাটা হলো যে ওই ক্যাবিনেট মিশন প্ল্যানের ওই আলাপটাতে চলে গেলাম আর কি আমি, যে আমরা প্রথম কথা হলো যে এইখানে একটা ক্ষতির সম্মুখীন হলাম যে আমরা গ্রুপ সিটা নিয়ে ভাবলামই না, আমরা শুধুমাত্র পূর্ব বাংলা নিয়ে আলাদা হতে চাইলাম। মানে আমরা ছোট হতে 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 এত ছোট জায়গায় গেলাম যে আমরা যে আপনার পশ্চিম পাকিস্তানিদের যে শক্তি, সে তো নতুন একটা উপনিবেশ তৈরি করলো আমাদের এখানে, কিন্তু সেই উপনিবেশের শক্তিটা কি ছিল? সেই শক্তিটা ছিল যে তার আমলাতন্ত্র, কর্তৃত্ববাদী জায়গায় গেল, একটা পুরোপুরি কর্তৃত্ববাদী, সে কালচারাল হেজিমনি তৈরি করতে পারেনি, কিন্তু চেষ্টা তো করেছে, মানে কালচারাল হেজিমনি সে চেষ্টা করেছে, সেটা তো সে ভাষার উপর দিয়েই করতে চেয়েছে। মানে সেটা করতে গিয়ে যেহেতু তার রবীন্দ্রনাথ নিষিদ্ধ করা, পড়া, এই কাজগুলো সে করতে গিয়ে মানে সে উল্টাপাল্টা করে ফেলেছে, কারণ যে সে মনে করে ইম্পোজ করলেই সবকিছু, আসলে যে সেটা হেজিমনি তৈরি করে করতে হয়, এটা সরাসরি যে কারণে যেমন ধরেন যে যেটা আপনি বারবার বলেন যে ঔপনিবেশিক কাঠামো, তার মানে আমি একটা মজা করেই বলি আর কি, মানে ধরেন আমি একটা ছোট শহরে গ্রামে এই এলাকায় বড় হয়েছি, আমরা ছোটবেলায় যখনই নির্বাচন আসতো বাংলাদেশে 90 উত্তরের কথা বলছি, তখনই ওই চায়ের দোকানে একটা আলোচনা হতো, সে আলোচনা হচ্ছে যে কোন নেত্রী ভালো ইংরেজি বলেন, এবং যিনি ভালো, এখন কথা হচ্ছে যে এই যে ভালো ইংরেজি বলা, বা ধরেন তখন স্যার কতই হতো, মানে পরবর্তীতে যেমন বেনজির ভুট্টো এসে উনি একটা দারুণ বক্তৃতা করলেন, যেহেতু উনি অক্সফোর্ড গ্রাজুয়েট, উনি খুব চোস্ত ইংরেজি বললেন, তখন আবার বাংলাদেশের মানুষ মনে করলো হ্যাঁ আমাদের নেতৃত্ব এত ভালো ইংরেজি বলে না যতটা বেনজির। এখন যে ভালো ইংরেজি বলে, ধরেন আমার গ্রামের একজন লোক, উনি গেলেন, তো ধরেন ওনার সাথে আমার কথা হচ্ছে চাচা কেমন আছেন, মানে মানে আপনি কেমন আছেন, মানে কি হচ্ছে, উনি বলে যে সবই ভালো, কিন্তু আমি একটা জিনিস আবিষ্কার করলাম, লন্ডনে ছোট ছোট বাচ্চারাও গ্রাজুয়েট। তা আমি বললাম ছোট ছোট বাচ্চারা গ্রাজুয়েট মানে কি? উনি বলছেন যেখানে সব বাচ্চারা ইংরেজিতে কথা বলে, তার মানে যিনি গ্রাজুয়েট হবেন, মানে শিক্ষা নিবেন এবং কলেজে বা এসে পড়বে, সে হচ্ছে মানে গ্রাজুয়েট হলে সে ভালো ইংরেজি বলবে, এইটা একটা বড় ব্যাপার। এবং ইংরেজি শেখাটা যে খুব গুরুত্বপূর্ণ, মানে আমাদের এখনো যদি বাংলাদেশে আমরা বলি যিনি ভালো ইংরেজি বলেন ওনাকে আমরা জ্ঞানী বলি, এবং জ্ঞান ইংরেজি ভাষার ভিতরে ঢুকে গেছে। এখন আপনি কি যেমন অন্যান্য দেশে গেলে, ফ্রান্সে যান, জাপানে যান, আপনি দেখবেন যে নোবেল লরিয়েট আছে ঠিক মতো মানে ইংরেজি বলতেই পারেন না, বা বলার ইচ্ছাই পোষণ, হ্যাঁ বলতেও পারে, মানে they don't bother। কিন্তু যেমন ধরেন আপনি একটা জায়গায় বিনয় ঘোষকে করেছেন যে মানে এটা 19th সেঞ্চুরিতে ঘটতেছে, তাই না, 20th সেঞ্চুরিতে ঘটতেছে। বিনয় ঘোষ বলতেছেন যে মানে তার বিদ্যুৎ সমাজ গ্রন্থে যেটা আপনি উল্লেখ করলেন যে হ্যাঁ বাংলার বিদ্যুৎ সমাজে, উনি বলছেন যে ভারতীয় নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এমন অবস্থা হয়েছে যে ওই ছোট ডিকশনারি পকেটে রাখা এবং পকেট ডিকশনারি টুকে রাখা নতুন নতুন শব্দ, এবং আবার ইয়েস নো ভেরি গুড ভেরি ওয়েল, এই 3-4টা শব্দ শিখলেই মোটামুটি তার মানে সাহেবদের অফিসে তার চাকরিটা টিকে যাবে। এই যে প্রক্রিয়াটা, আমরা কি আসলে আমাদের যে শিক্ষা কাঠামো তৈরি করেছি তার ভেতর থেকে আমরা কি এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে বের হতে পেরেছি আজকের বাংলাদেশে? না, আমার কাছে এটা মনে হয় না যে আমরা আসলে বের হতে পেরেছি, কারণ বা বের হওয়ার ক্ষেত্রে আমরা কি কোনো পরিকল্পনা নিয়েছি, কোনো নীতিমালা তৈরি করেছি? মানে নীতিমালা তো আমি দেখি না, আমরা তো বরং আরো বেশি আমাদের ধরেন যে বহুধারা শিক্ষা ব্যবস্থায় আমরা আছি। আমরা যখন এই বাংলাদেশে বসে করি তখন আমরা ভাষা আন্দোলনকে আসলে ভুলভাবে পাঠ করি বলে আমার কাছে মনে হচ্ছে। একই সাথে যে শিক্ষা আন্দোলন, হ্যাঁ শিক্ষা আন্দোলন তো মানে আসছি যে আপনার ধরেন ভাষা আন্দোলনকে ভুলভাবে পাঠ করি এই জায়গা থেকে। ধরেন আমরা এটা খুব আবেগের জায়গা থেকে বলি না, যে যেই দেশে ভাষা আন্দোলন হয়েছে, এত ছাত্র যুবক প্রাণ দিয়েছে, সেই দেশে
ইংরেজি চালু হয়ে গেছে এখনো, বা ইংরেজি এখনো আছে, ভাষা আন্দোলনের সাথে আসলে ইংরেজির সেই সম্পর্কটা না। কারণ ওই যে আমি বললাম যে আপনাকে ভাষা আন্দোলনের আরো আগে যে মনস্তত্ত্ব নিয়ে আমরা আসছি, সেই মনস্তত্ত্ব থেকে তো আমরা বের হইতেই পারিনি। ভাষা আন্দোলন তো ধরেন খুবই মুশকিলের, কারণ আমাদের ছিল রাষ্ট্রভাষা, এখন হয়ে গেছে মাতৃভাষা। মানে রাষ্ট্রভাষা, আমার মুখের ভাষা রাষ্ট্রভাষার ক্ষেত্রে যেমন ধরেন আমরাও যারা সংখ্যাগরিষ্ঠ তারা নিজের ভাষার জন্য লড়াই করলাম, কিন্তু এখানে যে অপর ভাষাগুলো আছে এবং তারাও যে রাষ্ট্রভাষা হবে, দেখেন আমি জানি না এটা বললে খুবই সবাই রাগ করবেন কিনা, যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম যে শুধু উর্দু একা রাষ্ট্রভাষা হতে পারবে, মানে রাগ করার কিছু নেই, এটা সত্যি আর কি। কিন্তু আমরা এসে আবার একটা ভাষা কি রাষ্ট্রভাষা, অন্যান্য ভাষাকে নাই করলাম। আচ্ছা, কিন্তু শুধু আমার প্রশ্নটা হলো এটা কি খুবই কর্তৃত্ববাদী? অবশ্যই কর্তৃত্ববাদী। মানে এবং বাংলাকে ধরে যে মনির চৌধুরী এরা যত লেখালেখি করলেন, যত ধরনের নাটক কবিতা হলো, এটা কি অসম্ভব কর্তৃত্ববাদের জায়গা থেকেই হলো না? এই জায়গা থেকে ধরেন আমাদের ওই জন্য খারাপ লাগে যে ধরেন ভাষা আন্দোলনকে যদি আমরা ওই জায়গা থেকে সমালোচনা করি, যেই মাটিতে বাংলা ভাষা আন্দোলন হয়েছে সে ভাষা আন্দোলন আসলে কোন চেতনা বহন করলো, যে কোন ধরনের ভাষিক কর্তৃত্ব সে মানবে না, এটাই তো ধরেন তখন তো 7টা ভাষা হতেই পারতো। এখন আমাদের এই জায়গায় এই বাংলাদেশে, এটাও তো বহু বৈচিত্র্য একটা দেশ, বহু সংস্কৃতির দেশ, আমরা সেটা স্বীকারই করলাম না। ওই যে আপনার এম.এন. লারমাকে আমরা বললাম যে বাঙালি হয়ে যেতে, ঠিক আছে, প্রথম সংবিধান রচনাকালেই আমরা সেটা তাকে বলে ফেললাম। আচ্ছা, কিন্তু আমার কথাটা হলো যে ধরেন আমি চাকমা, মারমা, সাঁওতালি ভাষা, ত্রিপুরা ভাষাকে বাংলা ভাষার সাথে সাথে আমি তাকে মানে রাষ্ট্রভাষার স্বীকৃতি বা জাতীয় ভাষার স্বীকৃতি দিলাম। তাতে করে এই ভাষাগুলোর অস্তিত্ব টিকে থাকবে নাকি থাকবে না, এই প্রশ্নটা আমরা ঠিক গভীরভাবে ডিল করি না। আসলে একটা বড় ব্যাপার হচ্ছে রাষ্ট্রের ভাষা জরুরি কিনা, মানে কতগুলো যে রাষ্ট্রীয় করা, যেমন ধরেন আমার কাছে এটা মাঝে মাঝে মনে হয়, যেমন ধরেন আমাদের একটা জাতীয় ফুল লাগবে, জাতীয় প্রাণী লাগবে। এখন ধরেন বাঘরে কনসিডার করলে বিড়ালের সাথে কিন্তু আপনি দুর্ব্যবহারই করছেন। আমাদের জাতীয়তাবাদী প্রকল্প আসলে কি আমরা মানে শিক্ষা নীতির ভিতরে বা শিক্ষা কাঠামোর ভিতরে তাকে অ্যাকোমোডেট করতে পেরেছিলাম? ধরেন আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 বাঙালি জাতীয়তাবাদের উপরে, আসলে আমাদের শিক্ষানীতি কি বাঙালি জাতীয়তাবাদকে অ্যাকোমোডেট করেছে বা বাঙালি জাতীয়তাবাদের রূপরেখা তৈরি করে তার ভিত্তিতে শিক্ষা নীতি কি প্রণয়ন করেছে? আমার মনে হয় যে আমরা যদি ওই একটু আগে থেকে মানে ধরেন 48-এর প্ল্যাটফর্মটা একটু বুঝি আর কি, মানে ওই আলোচনাটা যদি করি, যে এই আলোচনা আমাদের হয়ই না যে যারা যারা যেমন ধরেন তমুদ্দিন মজলিস কিংবা ধরেন গণতান্ত্রিক যুবলীগ, ডেমোক্রেটিক ইউথ লীগ, তারা কিন্তু প্রত্যেকেই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে এই কথাটা বলার পাশাপাশি তারা এই কথাটা বলেছে যে শিক্ষার মাধ্যমটা কি হবে। তারা কিন্তু বারবারই বলেছে যে বাংলাকে পূর্ব বাংলার হলো আপনার শিক্ষার মাধ্যম বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন করতে হবে। এখন এই যে জায়গাটাকে আমি যে আলোচনা করছি বা বলতে চাচ্ছি যে রাষ্ট্রভাষা জরুরি কিনা যেটা আপনি বলেন, সেই জায়গা থেকে আমি এই প্রশ্নটা করতে চাই যে রাষ্ট্রভাষা করে আপনি অন্যান্য যেই মানে গোষ্ঠীদের ভাষা আছে, জাতিগোষ্ঠীর ভাষা আছে, সেই ভাষাকে যদি আপনি মাতৃভাষায় তার শিক্ষা না দেন তাহলে ওই ভাষা তো আসলে টিকবে না। হ্যাঁ, মানে এটা শেষ পর্যন্ত জাতিবাদী এবং সংখ্যাগরিষ্ঠের যে জাতীয়তাবাদ, এবং আমরা এই প্রকল্প শুরুই করে দিয়েছি 52-তে একদমই। কিন্তু আমরা যে জাতীয়তাবাদের কথা বলেছি সেই নীতি অনুযায়ী কি আমরা মানে আমাদের বিশ্ববিদ্যালয় তৈরি করতে পেরেছি কিনা, ওই জায়গাতে আমি হলো যে আপনার সাথে একমত যে আমাদের এই পুরো 24 বছরের যে লড়াই পাকিস্তান আমলে, কিন্তু তারপরে যেটা করলাম সেখান থেকে আমরা যেভাবে যেই ছাঁচে বিশ্ববিদ্যালয় করতে চেয়েছি ওইটা তো আসলে আলাদা কিছু ছিল না। তাহলে আমরা শিক্ষা আন্দোলনটা করলাম কেন? শিক্ষা আন্দোলনটা তো মূলত আমরা যেই জন্য করলাম সেটা হলো যে গুরুত্বপূর্ণ তো ওই জায়গায় শিক্ষা আন্দোলন, যে আমরা মনে করেছি যে 52-র 21 ফেব্রুয়ারি মানেই হলো ভাষা আন্দোলন, কিন্তু 52-র 21 ফেব্রুয়ারিতে গিয়ে যে ভাষা আন্দোলন তার পরিপূর্ণতা পাচ্ছে না এইটা হলো বোঝা যাবে ওই যে কয়েকটা সংগঠন বা বুদ্ধিজীবীদের কথা আমরা বললাম যে যারা মাতৃভাষায় শিক্ষার কথা বলছে, সেটা কিন্তু 56-তে শুধুমাত্র রাষ্ট্রভাষা করার মধ্য দিয়ে আপনাকে শান্ত করে দেওয়া হলো। এখন 58-তে এসে ইস্কান্দার মির্জা হয়ে আইয়ুব খান আসবে,
তারপরে তো আইয়ুব খান 4 বছর রাজনীতি নিষিদ্ধ করে রাখবে, এবং তার সাথে সাথে 2 বছরের যে আপনার সংবিধান, মানে 56 থেকে 58, এই তো 2 বছর তার জীবনকাল। তারপরে তো সংবিধানও বাতিল হয়ে গেল, যেহেতু মার্শাল ল জারি হয়েছে। তারপরে তো আইয়ুব খান মানে আপনার তার যে মৌলিক গণতন্ত্রের নামে আরেকটা নতুন সংবিধান লিখতে চাচ্ছে, এবং ওই সময় শরীফ মানে সাহেবকে শরীফ শিক্ষা কমিশন করলো আজকে, যে পাকিস্তানের মানে এডুকেশন ডিপার্টমেন্টের যিনি সচিব ছিলেন। কত তারিখ করেছিল এটা হলো আপনার 59-এর জানুয়ারি মাসে হলো শরীফ শিক্ষা কমিশন নিয়ে হলো, এবং আগস্ট মাসের মধ্যে সেই রিপোর্ট রেডি হয়ে গেছে। কিন্তু যে সুপারিশগুলো ছিল, সেই সুপারিশগুলো এত ভয়ানক ছিল যে তারাও আসলে এক ধরনের ভয় পাচ্ছিল যে এটা এই মুহূর্তে যদি আমরা প্রকাশ্যে নিয়ে আসি, তাহলে পূর্ব বাংলায় অন্তত ভয়ঙ্কর রকম এক ধরনের প্রতিরোধের মধ্যে পড়তে হবে। এবং হলো তাই। 62-তে যখন আপনার এটা প্রকাশ্যে আসলো, তখন দেখা গেল যে তারা বলছে যে পাকিস্তানের সর্বস্তরে উর্দু হবে হলো শিক্ষার প্রধান ভাষা, ইংরেজিকে 6ষ্ঠ শ্রেণী থেকে চালু করতে হবে। এই যে ইংরেজিকে 6ষ্ঠ শ্রেণী থেকে চালু করা, তাহলে বাংলার প্রশ্নটা কি হলো? বলছে যে বাংলাকে আপনার ওই যে রোমান হরফে লিখতে হবে। 50-এর দশকে তারা বলেছিল যে ওই আপনার মানে নাস্টালিক আর বলতে পারি যে অব্র টাইপিং পদ্ধতির এখন যেভাবে ফলো করে রোমানে লিখে বাংলা তৈরি হচ্ছে, অব্রকে নিয়ে তো আমাদের এখানে বিরাট অবসেশন আছে, এবং আমাদের বর্তমান সরকার তো রীতিমতো। হ্যাঁ, কিন্তু মানে পাকিস্তানেরটা তো অব্রত তাও হলো আপনাকে বাংলায় লেখার অধিকারটা দিচ্ছে। হ্যাঁ, রোমান, আপনি তো রোমান বর্ণমালা ব্যবহার করছেন, মানে আপনি তো বাংলা বর্ণমালা, আপনি তো বাংলা বর্ণমালা লিখতে ভুলে যাচ্ছেন। আপনি হচ্ছেন হয়তোবা ইমেজটা চেনেন, হ্যাঁ, বিএ দিলে ব হবে, কিন্তু ব ইমেজ চেনেন, কিন্তু বটা কি করে লিখতে হবে আর আমার হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যেমন ধরেন যে পাকিস্তানে যদি আমি বর্তমান পাকিস্তানের দিকে তাকাই, শরীফ কমিশনের অনেক কিছু তারা মডিফাই করে কিন্তু আবার তারা এক্সিকিউট করেছে। হামিদুর রহমান, মানে শরীফ কমিশনে হামিদুর রহমান কিন্তু এক্সিকিউট করেছে, চেঞ্জ করে এখন এসে যদি আমি পাকিস্তানের দিকে তাকাই, পাকিস্তান কিন্তু কতগুলো জিনিস অর্জন করেছে। তার ভিতরে একটা হচ্ছে, যেহেতু ভাষা নিয়ে আমরা কথা বলেছিলাম, তার স্কুলে যখন বাচ্চারা পড়ে, তার রেগুলার ভাষার বাইরে তাকে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ তাকে শিখতে হয়, এবং কেউ ধরুন ফার্সি শিখছে, কেউ ফ্রেঞ্চ শিখছে, কেউ স্প্যানিশ শিখছে। এবং পাকিস্তানে এখন আরবান এরিয়াগুলোতে, বড় সিটিগুলোতে যে স্কুলগুলো আছে, সেখানে যে বাচ্চারা পড়ছে, ধরেন আমার খুবই সাম্প্রতিক সময় আমার বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, আমি পাকিস্তানি ছেলে মেয়ে দেখতে পেরেছি, এবং দেখলাম যে প্রত্যেকেই একটা করে নতুন ভাষা জানে। মানে একটা নতুন ভাষা, ইংরেজি না, ইংরেজি, পাকিস্তানি ইংরেজিকে আপনার নতুন ভাষা হিসেবে কনসিডার করে। আমাদের এখানে সে হচ্ছে ইংরেজি উর্দু শেখার বাইরে সে হচ্ছে ধরেন একটা ফ্রেঞ্চ পারছে, এটা কিন্তু স্কুলে বসে, মানে 12 ক্লাসের মধ্যে সে হয় একটা ফ্রেঞ্চ পারছে, নয় একটা স্প্যানিশ পারছে, এটা কিন্তু সে করেছে। এটা কিন্তু হামিদুর রহমান কমিশনের, মানে এটা শরীফ কমিশনের একটা ক্লজ ছিল, হামিদুর রহমান সেটাকে কিন্তু আবার অ্যাডপ্ট করে এবং সেটা করেছে, এবং ওইটা যে করেছে ওইটা কিন্তু রেজাল্ট এসে এখানে পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মানে যেটা আমরা আগেও আলাপ করেছি, যে ধরেন ভারতীয় শিক্ষানীতিতে কি করে টেকনোলজিক্যাল নলেজকে সে কি করে অ্যাডপ্ট করে, এবং আইআইটির মতো এত বড় প্রতিষ্ঠান সে তৈরি করলো। বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন নাকি আসলে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়বেন, এবং সেইটার জব মার্কেট এই জায়গাগুলোকে সে এক্সপ্লোর করলো। এবং এইটা যদি নেহেরু না তৈরি করতেন, তাহলে ভারত শুধু ভারতের ভেতরে না, এখন সারা দুনিয়াতে গুগল হতে শুরু করে সব জায়গায় সে তার এক্সপার্টকে এক্সপোর্ট করে দিচ্ছেন, এবং সেটার কন্ট্রোলও তার কাছে গেছে। তার মানে কি, ওই যে পলিসি, ওই পলিসিটা কিন্তু এখানে আছে। কিন্তু আমরা কি আসলে কোনো পলিসি করেছি নাকি আমরা অ্যাডহক পলিসিতে আছি? না, আমরা তো আমাদের, কারণ আমি আরেকটা জিনিস ইন্টারাপ্ট করিনি, কারণ আপনার লেখায় আপনি বারবার বলছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আসলে কলেজিয়েট। হ্যাঁ, এই জিনিসটা আমি কেন বলি সেটা হলো যে আমরা তো একটা ভালো কাঠামোতে যেতে চাই, এবং সেই ভালো কাঠামো আমরা ওই যে আপনি যেটা বললেন যে চাচাও বলছে যে ছোট্ট একটা বাচ্চা ইংরেজি জানে, তার মানে সে গ্র্যাজুয়েট হয়ে গেছে। তা আমরা এখানে বাজারের সাথে আপনার উচ্চশিক্ষার যে সমন্বয়, সেটা আমরা করতে পারিনি। এখন এটা যে করতে পারিনি, এই কারণে কিন্তু আমরা 62-র আন্দোলনে লড়াই করেছি। কিন্তু কারণ যখন সে বলল যে শিক্ষার বাণিজ্যিকরণের বিপক্ষে যে সে দাঁড়ালো, 62 শিক্ষা আন্দোলনের মৌলিক জায়গা তো এটা একটা তো হলো যে সে ভাষাকে বাঁচাচ্ছে, এবং আমরা ওই যেটা বললাম যে ভাষার প্রশ্নটা আসলে বাংলাদেশ তৈরি হওয়া না পর্যন্ত আমরা ওই যে লড়াইটা ভাষার, সেটা আসলে ঠিকঠাক করতে পারিনি। এটা আমরা বলি ঠিক, তো আমরা তো বলি
যেই জায়গা থেকে, সেই জায়গা থেকে আলাপ করলে তো ধরেন যে 17 সেপ্টেম্বর যে শিক্ষা দিবস, সেটাও তো 21শে ফেব্রুয়ারির মতো একটা জাতীয় দিবস মানে একটা গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পালন করা উচিত ছিল। ধরেন শিক্ষার ক্ষেত্রে স্কুলের একটা ভূমিকা, কলেজের একটা ভূমিকা, আর বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকা। এখন সব মানুষের বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরি কিনা? 2 নম্বর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান উৎপাদন করা, নাকি অর্জিত জ্ঞান শিখে সেটা জব মার্কেটে ব্যবহার করা। কারণ হচ্ছে আমাদের দেশে তো ধরেন বিশ্ব ব্যাংকের টাকা নিয়ে হেক্যাপ প্রজেক্ট হচ্ছে, এখন এই সরকারের সময় চলছে হিট প্রজেক্ট চলছে, এগুলো সবই উচ্চ শিক্ষায় বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে, উচ্চ মাত্রায় ঋণ নিয়ে আমাদেরকে এইগুলো করছি আমরা। এগুলো সবই নিউ লিবারাল ইকোনমির এক্সপ্যানশন, এবং নিউ লিবারাল ইকোনমির একটা বড় চরিত্র হচ্ছে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখন আপনি যে বলেন যে বারোয়ারি বিশ্ববিদ্যালয়, যদি আমি সেটাকে পাবলিক বিশ্ববিদ্যালয় ধরি, তাহলে মানে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়, যে শব্দটা কি জানি শব্দ, যে ভূমিহীন, গৃহহীন, এখন এটা তো এই সরকারি বিশ্ববিদ্যালয় ভূমিহীন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটা বড় উদাহরণ, গৃহহীন, মানে তার গৃহ নাই, তার ভূমি নাই, তার ক্যাম্পাস নাই। এরকম আমরা একটা বিশ্ববিদ্যালয়ের নাম আছে, গত সরকার বানিয়েছে ডিজিটাল বিশ্ববিদ্যালয়। কিছু বিশ্ববিদ্যালয়ের নামও অদ্ভুত, ধরেন রাষ্ট্রের ভিতরে একটি প্রাইভেট প্রতিষ্ঠান, তার নাম স্টেট, তাই না? মানে বা ধরেন একটা বিশ্ববিদ্যালয়ের নাম ওয়ার্ল্ড, তাই না? মানে বিশ্ববিদ্যালয়, মানে তার মানে হচ্ছে কি যে যিনি নামকরণ করছেন বা যারা বিশ্ববিদ্যালয়ের যে ধারণা, আমরা নামকরণের ভিতর থেকে বুঝতে পারি যে খুব কনফিউজিং সিচুয়েশন চলছে। বিশ্ববিদ্যালয়কে আমরা কি করে বুঝবো? এই মুহূর্তে বাংলাদেশে যে আলাপটা চলছে খুবই ক্রিস্পি, মানে একদম চটকদার, যে কেমন বিশ্ববিদ্যালয়, এবং তার সাথে চলছে যে মানে ঢাকা শহরে এখন অনেকগুলো স্কুল তৈরি হয়েছে, উপনিবেশীকরণ। হ্যাঁ, এই শব্দটা আমার মনে আছে যে আমি সেলিম আল-দ্বীনের কাজ নিয়ে করতে গিয়ে 2004-এ প্রথম এই শব্দটা সেলিম আল-দ্বীনের ক্ষেত্রে বাংলা নাটকের উপনিবেশীকরণ এরকম করে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আমি নিজেই নিজের কাজ ভুলে যাওয়ার মতো অবস্থা, যে প্রচুর উপনিবেশন প্রকল্প চলছে। এখন কথা হচ্ছে যে যেমন আপনার লেখায় বারবার বলছেন যে আমরা উপনিবেশের কাঠামোর মধ্যে আছি, কিন্তু আসলে কি আমরা উপনিবেশের কাঠামোতে আছি? উপনিবেশের কাঠামোতে থাকলে কি আমরা বেশি খারাপ করতাম? আর যদি না থেকে থাকে তাহলে সেটা কেমন হচ্ছে, আর আগামীর বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত, এবং সেটা কি কলেজিয়েটে থাকবে, স্থাবর অস্থাবর গৃহহীনে থাকবে, এবং দর্শনের জায়গা থেকে কি হবে? এইখানে আপনার মতামতটা কি? একটা হলো যে ধরেন যেই আলাপটা, তো আমি যে প্রশ্নটা দিয়ে আলোচনা করছিলাম, যে ধরেন আমার প্রথম যেই 17 সেপ্টেম্বরের তার একটা অন্যতম জায়গা হলো যে শিক্ষার বাণিজ্যিকরণ, যে বলছিল যে 80% টাকা হলো মানে অভিভাবককে দিতে হবে, 20% টাকা হলো রাষ্ট্র দেবে। তো এটা আসলে কোনো টাকাই না, কারণ পূর্ব বাংলায় হলো যে আপনার কৃষক শ্রমিকের যে, সে হলো ওই টাকা পাবে কোথায়, এবং সেটা উচ্চ শিক্ষা পর্যন্তই। এবং যখন ধরেন যে আমি বলি যে ধরেন ডিগ্রি হলো, পাস কোর্স হলো, সেকেন্ড ইয়ার মানে 2 বছর থেকে 3 বছর করলো, সেটাও আমাদের আঘাত করতেছে, কারণ আরো 1 বছর বেশি পড়তে হবে। এখন 83-তে যখন আপনার মজিদ খান শিক্ষা কমিশন হলো, সেই 83-র মজিদ খান শিক্ষা কমিশনে আপনি দেখেন যে ওই আপনার শরীফ শিক্ষা কমিশনেরই কিন্তু আদলে সে ওই কাজটা করলো, এবং আরো অনেক বেশি সাম্প্রদায়িকরণ করা হলো। কারণ এই যে ধরেন শরীফ শিক্ষা কমিশন আমি বাদ দিলাম, এখন পাকিস্তান পিরিয়ড, হামিদুর রহমানও গেল, কুদরতি খুদার আলাপ আপনি তখন শুরু করলেন, যে বললেন যে ওই আমরা নতুন রাষ্ট্রে কি আসলে নতুন ধরনের কোনো শিক্ষা মানে ব্যবস্থা পেলাম কিনা। এখন ধরেন যে সংবিধানের সাথে তার একটা সম্পর্ক আছে, সংবিধানের 4টা মূলনীতির চিন্তা ভাবনা করে কুদরতি খুদা শিক্ষা কমিশন তার ওই আলাপগুলোই ওখানে করছে, যে কিভাবে দেখতে চায় তারা ইয়েটা। আবার যখনই ধরেন, ওইটাই আমি বলছি, যখনই আমাদের ধরেন ক্ষমতা পরিবর্তন হয়ে যাচ্ছে, তখনই আমাদের শিক্ষা ব্যবস্থার যে চিন্তা সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কুদরতি খুদার কমিশন হলো ধরেন 72-এর সংবিধানকে চিন্তা ভাবনা করেই হলো একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করবে, ওই রকম হলো যে আপনার শোষণ কমায় নিয়ে আসবে, এরকম একটা শিক্ষা ব্যবস্থা করছে, যে রাষ্ট্র হলো আপনার ভর্তুকি দিবে। মজিদ খান এসে উল্টা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে আপনার আবারও শুরু করলো কি, যে শিক্ষার বাণিজ্যিকরণের বিরুদ্ধে আবারও ছাত্রদেরকে জীবন দিতে হলো 14 ফেব্রুয়ারি 1983 সালে। এর 7 বছরের মাথায় তো সেই আপনার ওইটাকে টেনে নিয়ে আসেই আপনার এখানে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্প, সেটা হলো চালু হলো 91 সালে নতুন করে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখানে অ্যাক্ট হচ্ছে। কেন? কারণ হলো রাষ্ট্র মজিদ খানের ওই শিক্ষা কমিশন বা ওই নীতি থেকে বা
তার আগে শরীফ শিক্ষা কমিশনের নীতি থেকে বের হতে পারে নাই। সেটা কি, সেটা যদি আমি আপনাকে এক বাক্যে বলি যে যত বেশি আপনার এই প্রক্রিয়ায় প্রাইভেটাইজেশন হবে তত বেশি আপনার রাষ্ট্রীয় খাত থেকে টাকা কম দিতে হবে, ব্যক্তি তার ওই টাকা দিয়ে হলো পড়ালেখা করবে। এখন এই যে আমরা রাষ্ট্রের কাছে এত কম ভর্তুকি পাই, শিক্ষাক্ষেত্রে বাজেট এত কম, হ্যাঁ, মানে সব এই যে সব কিছু মিলাই যদি আমরা চিন্তা করি, তাহলে রাষ্ট্র আসলে একটা পুঁজিবাদী কাঠামোতে এই মডেলটাকে আসলে জীবিত রাখতে চায়। এবং সেই কারণেই 17 সেপ্টেম্বর নিয়ে সে কোনো আলোচনা করবে না, কারণ 17 সেপ্টেম্বর নিয়ে যদি সে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ কিংবা ধরেন 16 ডিসেম্বরের মতো করে আলাপ করতে চায়, তাহলে শিক্ষার্থীরা তো হলো চৈতন্যগতভাবে সে সতর্ক থাকবে যে আমার রাষ্ট্রের তো শিক্ষার দায়িত্ব তো রাষ্ট্রের নেওয়া দরকার ছিল। এবং সংবিধানে শিক্ষা এখনো মৌলিক ব্যাপার এখনো হয়ে দাঁড়ায়। মজার ব্যাপার হচ্ছে যে স্বৈরাচার বিরোধী দিবস পালিত হয়, কিন্তু মানে 83 ওটা নিয়ে কোনো আলোচনা নাই। 17 সেপ্টেম্বর মনেই করছে এবং রীতিমতো শিক্ষার্থী মরে গেল, রাস্তায় মরে গেল। এবং একই রকম ভাবে ধরেন 52 21শে ফেব্রুয়ারিতে যে শিক্ষার্থীরা মরেছে, 17 সেপ্টেম্বর 62তেও তারাই মরেছে, 83তে সেই শিক্ষার্থীদেরই নতুন প্রজন্ম মারা গেছে, কিন্তু এক মাত্রায় কাউকেই আমরা হিসাব করে নিই। তো যাই হোক, এখন আপনার এই যে আমরা একটা মানে রাষ্ট্র নিজেই হলো পেট্রন করে বা পৃষ্ঠপোষকতা করে ব্যক্তি মালিকানায় হলো বিশ্ববিদ্যালয়কে সুপোর্ট করছে বা শিক্ষাকে সুপোর্ট করছে, সে তো তার ওই যে আপনার আদর্শগত যে জায়গা, মানে আদর্শগত জায়গা তো আমি বলবো না, স্পিরিটের জায়গায় বলি, ধরেন সেই স্পিরিটের জায়গা থেকে তো শিক্ষাকে আর সে দেখলো না। এর সাথে অবশ্যই আপনার ক্ষমতা কাঠামো চেঞ্জ হয়ে যাওয়ার একটা প্রশ্ন আছে, তারপরে নিউ লিবারেল ইকোনমি এখানে আসার আছে, ওপেন মার্কেট সিস্টেম আসার একটা জায়গা আছে। কিন্তু শিক্ষাকে যে আপনার বাণিজ্যিকীকরণের মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলের যেই মানে নিম্ন মধ্যবিত্ত এবং একদমই যারা হলো সহায় সম্বলহীন, যারা আসলে প্রকৃতপক্ষে ঘরহীন গৃহহীন মানুষ, তাদেরকে শিক্ষায় আরো বেশি সামনে এগিয়ে নিয়ে আসার যে প্রয়োজন ছিল, রাষ্ট্র সেটা করলো না। এবং এইটাকে আমি বলছি যে এটা আসলে এক ধরনের ঔপনিবেশিক জায়গায়। কারণ আপনার ম্যাকুলে যে আপনার ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে বলেছিল, যে শিক্ষায় শিক্ষিত হলে তুমি চাকরি পাবে, সেটা তো সবাই নিতে পারেনি। এবং আপনি খেয়াল করে দেখবেন, না এটা তো নিতে পারিনি, বা ধরেন এখনো ধরেন বিশ্ববিদ্যালয়গুলোতে লিটারেচার যখন পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো ইংলিশ লিটারেচার বলে আলাদা সাবজেক্ট ওপেন আছে, কারণ ওইখানে মেধাবী ছেলেমেয়েরা পড়বে এবং আবার ওইখান থেকে পাশ করে বেরোলে ওইটা একটা সার্টিফিকেট যে আমি ইংরেজি ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি, যেহেতু আমি ইংরেজিটা ভালো বুঝি, এটা সবাই ধরে নেয় এবং তার একটি চাকরির নিশ্চয়তা থাকে। আমার ধারণা যে দামি কম দামি সাবজেক্টের যে ধারণা, সেখানে ইংরেজি তার এই আধিপত্য ধরে রেখেছে তার নামের কারণে। তো এখন এখানে আসলে জ্ঞান উৎপাদন আসলে বা উৎপাদনের প্রশ্নটা, আমরা তো ভাষা ওই ইংরেজি ভাষাটাকে বুঝেছি, ওই যে আপনি যেটা বললেন যে আমরা তো এটাকে বুঝেছি আসলে মানে সে হলো জ্ঞান, অনেক জ্ঞান উৎপাদন করতে পারে, কিন্তু ভাষা যে এটা স্কিল ছাড়া অন্য কিছু না। অতীশ দীপঙ্করের কি ইংরেজি জানা লাগছে? তার সঙ্গে প্রশ্নই আসে না। ফলে এইটা আসলে খুবই বাজে কথা। এখন ধরো যে বাজে কথা কেন, এটা ভালো কথা হয়ে গেল, কারণ ওই যে আপনি এটা জানলে বাজারে আপনার চাকরিটা একদম নিশ্চিত, বাজার দর ভালো, পরিবারগুলোতে এই মনস্তত্ব ঢুকে গেছে, অভিভাবকদের মধ্যে এটা হচ্ছে। আচ্ছা, বাংলায় পড়ে কলেজের শিক্ষক, কিন্তু ইংরেজিতে পড়লে বা বড় বড় সাবজেক্টে পড়লে তো একটা বড় চাকরি করার নিশ্চয়তা আছে। তো যাই হোক, এই যে আলোচনাটা, এই আলোচনাটাকে যদি আমরা সংক্ষেপে নিয়ে আসি, শেষ করি, সেটা হলো যে আমরা মোটা দাগে ওই জন্যই বলছি যে আপনি যেটাকে বলছেন যে বারবারই কেন আমি বলি, এটা এই কারণেই বলি কারণ আমরা ওই হেজিমনি থেকে বের হইতে পারিনি। দ্বিতীয় যেটা আপনি বললেন সেটা হলো যে কলেজিয়েটের। এখন আমরা ধরেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ না করেই বলি, সারা পৃথিবীতেই হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্ট, সেটা তো অবশ্যই ধরেন সে পরিবর্তন করে সেটা কাঠামোতে নিয়ে আসছে, যেটা আগে হয়তো ছিল না। যে ধরেন সক্রেটিস কিংবা ধরেন অ্যারিস্টটল বা প্লেটো, বা আমরা যে মানে বলছি ধরেন আমাদের এই ভারতবর্ষের বিদ্যায়তনিক পরিসরে যেসব বিদ্বান মানুষরা এসেছিলেন, ধরেন মানে শূন্য হলো পৃথিবীকে দিয়েছে ভারতীয়রা, আমরা অতীশ দীপঙ্করের কথা বললাম, তাদের কাছে ধরেন আমি ওই জন্য মানে ধরেন যে অ্যারিস্টটলের কথা বারবার চিন্তা করি যে একটা মানুষ একই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের জনক
আবার একই সঙ্গে জীববিজ্ঞানের জন্য কিভাবে এটা সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে কারণ তখন জ্ঞানকাণ্ডটা আপনার এরকম বিভাজিত হয়েছিল না। এখন আমার এখানে কলোনি এসে সে এই চিন্তাটা ঢুকিয়ে দিল যে আপনাকে বিভাজিত একটা শিক্ষায়, বিভাজিত শিক্ষায় শিক্ষিত হতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন আমি ওইটা থেকে কিভাবে বের হতে পারি, যেহেতু আমি পারছি না, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি যেটা বারবার বলছি যে আমাকে একটা ভালো কাঠামোতে যেতে হবে। ভালো কাঠামো মানে কি? এই যে আমি প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বানাবো। প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বানায় আমার কি হয়েছে? এটা তো হবে যে মানে মানে শিক্ষা মানুষের দ্বার মানে ঘরের কাছে চলে গেল, ইচ্ছা মানুষের ধারের কাছে চলে গেল। তো আগে তো ধরেন যে শিক্ষা নিতে ঢাকা আসতে হতো, কলকাতা যেতে হতো, হ্যাঁ এখন শিক্ষাই আপনার গাড়িতে গেল। আপনি যেমন বাড়ি হচ্ছে পঞ্চগড়ে, এটাই তো view এখন point। পঞ্চগড়ে তাই তো, মানে যে আপনি কেন্দ্র থেকে প্রান্তের কাছে শিক্ষা যাচ্ছে। আমি বলছি যে এটা আসলে কেন্দ্র থেকে প্রান্তের কাছে যাওয়া না, এটা হলো প্রান্তে ওই জন্য যাওয়া যে প্রান্তকে আপনি একটা যেই পশ্চিমের যে তথাকথিত উন্নয়নের মডেল, হ্যাঁ, যেটা দিয়ে আপনি মডার্নাইজ করবেন, তাকে আধুনিক করবেন, কোড অ্যান্ড কোড, সেইটাতে যাওয়া। কারণ আপনি হলো দেখাবেন যে আমি ওখানে বিশ্ববিদ্যালয়, আপনি যেই যেই জায়গায় একটা বিশ্ববিদ্যালয় ধরেন, ঢাকার বাইরে পরবর্তী যেই যেই জায়গাতে বিশ্ববিদ্যালয় হয়েছে, ধরেন রাজশাহী, একটা রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি বন্ধ থাকে, রাজশাহী আমরা জানি যে রাজশাহীর অবস্থা খুবই খারাপ হয়েছে অর্থনৈতিকভাবে। চট্টগ্রামের ক্ষেত্রে অতটা প্রভাব না পড়লেও রাজশাহীকেই যদি আমরা ধরেন মডেল হিসেবে চিন্তা করি, তাহলে এখন আপনি বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যন্ত অঞ্চলে মানে বা প্রান্তিক বাংলাদেশে নিয়ে যেতে চান এই কারণে যে আপনি এখানে একটা এমন একটা উন্নয়নের রোল মডেল দাঁড় করাবেন যে সেই জায়গাগুলোকে আপনি হলো আরবানাইজ করে তুলবেন। এখন আরবানাইজেশনের যে মডেল, সেটাও তো মডার্নিটি মডেল। শুধু কি তাই, আপনি আসলে ওখানে এমন কিছু স্টেক হোল্ডার বা অংশীদার তৈরি করবেন যারা আসলে আপনার এই যে আপনার উন্নয়নের যে মডেল সেটার ভাগিদার হয়ে উঠবে। ফলে ওইখানে যে টেন্ডার হবে, ওখানে যে টেন্ডার হবে, ওখানে যে বড় বড় বিল্ডিং হবে, ওখানে যে মানে কাঠামোটা দাঁড়াবে, সেটাকে যখন আপনি বিশ্ববিদ্যালয়ে নাম দিচ্ছেন, সেটা একটা চমৎকার আপনার সামনে একটা উন্নয়নের মডেল হিসেবে যাচ্ছে। কিন্তু আপনি যখন কলেজ বলবেন তখন কিন্তু ওইটা আসলে গায়ে লাগে না। আবার এখানে তো সমস্যাটা তখনই প্রশ্নটা আসবে, মানে বাজিকররা তার বাজি নিয়ে বের হবে, সে ব্যবসা। ফলে এখানে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়ে গেছে আপনার এমন একটা হলো তকমা যে ওখানে আপনি আসলে বিশ্ববিদ্যালয় করতে চান না, মূলত আপনি করতে চান একটা কলেজ, যে কলেজের নাম, কলেজ দিলে আসলে মানিজ্যত থাকে না। বাংলাদেশে আসলে বিশ্ববিদ্যালয় করা জরুরি না প্রত্যেকটা জেলাতে মেডিকেল কলেজ করা জরুরি? অবশ্যই মেডিকেল কলেজ জরুরি, মানুষের স্বাস্থ্য খুব জরুরি। এখন আমরা তো দ্বাদশ শ্রেণী পাশ করে প্রত্যেকটা শিক্ষার্থী উচ্চশিক্ষায় যাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে, কেউ মেডিকেলে যাচ্ছে, কেউ হলো আপনার জেনারেল লাইনে পড়ছে। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা কি কোনোদিন বলেছে যে আমি কেন কলেজে পড়বো, আমি তো গ্র্যাজুয়েশন যাচ্ছি, আমি কেন বিশ্ববিদ্যালয়ে পড়বো না? এই কথা তো বলে নাই। তাহলে জেনারেলে যারা পড়ে তাদের এই জায়গাটা কি করে তৈরি হলো যে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে? কারণ মার্কেট আপনাকে বলে দিচ্ছে, মার্কেটের উপরে আপনার বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়ন্ত্রণ নাই, বরং বাজারের পুরোপুরি নিয়ন্ত্রণ তৈরি হয়েছে আপনার বিশ্ববিদ্যালয়ের উপরে। যে বাজার বলে দিচ্ছে যে আপনার কোন বিষয়টা সবচেয়ে দামি, আপনার রসায়ন বেশি দামি নাকি ফার্মেসি বেশি দামি? না, তার চেয়ে বড় কিছু, যেমন ধরেন যে আমি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলি, রাষ্ট্রের নিজের সরকারি পয়সায় এত দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল? যেমন ধরেন সরকারি পয়সা যে হচ্ছে, সেখানে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামে যে জিনিস তৈরি হয়েছে, তারা তো ঢাকার বাইরে কোথাও যাচ্ছে না খুব বেশি দূর পর্যন্ত। আর দু একটা বড় শহর যেমন চট্টগ্রাম, তাও আমরা অত বড় বড় বিশ্ববিদ্যালয় এখন আমরা দেখবো না। তাহলে সরকার কেন তার পলিসির ভিতর থেকে এদেরকেও ছড়িয়ে দিচ্ছে না? এখানে তো অনেক বড় বাজিকররা আছে, এখানে সম্ভবত বাজির রেট আরো বেশি। বাংলাদেশের যেটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের সমস্যা এবং সমাধান সবই একটা শহর কেন্দ্রিক, সেটা হলো ঢাকা শহর। মানে ক্যাপিটাল দ্যাট ক্রিয়েটস ক্যাপিটাল, এই শহরটাই আপনার সমস্ত পুঁজি তৈরি করে, এই শহরটাই সমস্ত পুঁজি বিনিয়োগ করে, সবকিছু এই শহরটাকে কেন্দ্র করে। ইন্ডাস্ট্রির সাথে আসলে বিশ্ববিদ্যালয়ের একটা জ্ঞানের সম্পর্ক। ধরেন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি তার পাশে একটা মাইক্রনের মতো বড় কোম্পানি আছে যারা চিপ বানায় এবং সেমিকন্ডাক্টর, এবং এটা পুরোপুরি ইউনিভার্সিটির পলিসির সাথে যুক্ত, এবং তারা গবেষণা করে এবং এটা একজন আরেকজন সার্ভ করে। কিন্তু আমাদের দেশে
উচ্চশিক্ষা কোনোভাবেই আমাদের ইন্ডাস্ট্রির সাথে যুক্ত না। যেমন ফার্মেসি ডিপার্টমেন্টগুলো আছে, কিন্তু আমি জানা মতে এমন কোনো ফার্মেসি ডিপার্টমেন্টে এমন কোনো রিসার্চ যার সাথে আমাদের ঔষধ বিজনেসের কোনো সম্পর্ক নাই। মানে ঔষধ বিজনেস যারা করেন তাদের এখানে কোনো বিনিয়োগ আছে কিনা, রিসার্চে কোনো ফান্ড দিচ্ছে কিনা, গভর্নমেন্ট পলিসি আছে কিনা যে গভর্নমেন্ট বলবে যে না এই ফান্ড করতে হবে, এখানে নতুন জ্ঞান উৎপাদন করতে হবে, এরকম কোনো কিছু আমরা দেখি না। তাহলে ধরেন আমরা বলতে পারি যে আমরা একটা স্যাচুরেটেড জায়গা আছে, মানে খুবই বিচ্ছিন্ন, এলোমেলো। এইটাকে আপনি বিউপনিবেশনকরণ বা উপনিবেশনীকরণ কোন প্রক্রিয়ার ভিতরে আসলে আমরা আছি, বা এটা বিউপনিবেশন করলো কেমনে করবে, বা এখানে উপনিবেশই আছে কিনা? আমরা যে ভেঙে নতুন করে করার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটা আমরা চিন্তাই করিনি। আমি বলি যে আমাদের দুইটা জায়গায় নতুন দিনের যে আপনি রাষ্ট্রের কথা বললেন, নতুন দিনে নিশ্চয়ই সামনে নির্বাচন হবে, নতুন সরকার আসবে। আমি মনে প্রাণে চাই তারা এই দুইটা জায়গায় একটু যদি চিন্তা করুক যে এইখানে আসলে বিশেষজ্ঞ মানুষ দরকার, একটা হলো শিক্ষা এবং একটা স্বাস্থ্য। এবং প্রয়োজন হলে আপনি শুরু থেকেই, মানে আমলাতন্ত্র যেহেতু ছাড়া আমাদের চলবে না, আপনি এমন নেতৃত্ব তৈরি করেন আমলাতন্ত্রের মধ্যে যার শিক্ষা নিয়ে আসলে একটা মোটা দাগে ভালো বোঝাপড়া আছে, স্বাস্থ্য নিয়ে ভালো বোঝাপড়া আছে। দরকার হলে আপনি পেশনে বিশেষজ্ঞদেরকে নিয়ে যান। আমি চাই এমন মন্ত্রী হোক আমার শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আসলে সরাসরি আপনার শিক্ষার সঙ্গে যুক্ত বা স্বাস্থ্য খাতটা বোঝেন। আপনি একজনকে টেকনোক্রেট করে আপনি অর্থমন্ত্রী বানাতে পারেন, কিন্তু টেকনোক্রেট করে আপনি শিক্ষামন্ত্রী কিংবা স্বাস্থ্যমন্ত্রী বানাতে পারেন না যারা এই জিনিসটা বোঝে। এখন আপনার ওই দলীয় লোক যার আসলে শিক্ষা নিয়ে বা স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের বোঝাপড়াই নাই, তাকে আপনার কেন নিয়ে আসতে হবে? ফলে আমি বলছি রাষ্ট্রের উপর থেকে এই চিন্তাটা নাই। এই যে পরিবর্তিত যে নতুন বাংলাদেশ, তাহলে কি আপনার এই কথা কি আমরা প্রস্তাবনা হিসেবে ধরব? অবশ্যই আমি প্রস্তাব করি যে শিক্ষা তাহলে কেমন বিশ্ববিদ্যালয় হবে, কেমন শিক্ষা হবে, সেই জায়গাটা আপনার প্রস্তাবনাটা কি? আমার প্রস্তাবটা হলো যে আপনার একদম যেই সরকারি আসুক সততার সাথে তার এটা চিন্তা করা দরকার যে আমাদেরকে শেষ পর্যন্ত বাঁচাতে পারে কি। বাঁচাতে পারে হলো আমার কৃষি, বাঁচাতে পারে হলো যে আমার ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির কথা বলছি, তার সাথে শিক্ষার একটা যোগাযোগ তৈরি করতে হবে। আমাদের একটা ভয়ঙ্কর রকম বিচ্ছিন্ন একটা শিক্ষা। আপনি ধরেন সোজাসুজি বলি, আপনি বাংলায় পড়ে একজন শিক্ষার্থীকে 5 বছর রাষ্ট্র টাকা দিচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তার কি জন্য ব্যাংকার হতে হবে? তাহলে আপনার তো প্রথমেই হলো যে আপনার একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেল। আপনার ইংরেজি শিক্ষায় শিক্ষিত, বাংলায় পড়ে হচ্ছে, কেমিস্ট্রি পড়ে হচ্ছে, আমি এক্সাম্পল দিলাম একটা। ধরেন এখন সবাই বিসিএস ক্যাডার হতে চায়, তা আপনার যদি বিসিএস ক্যাডারই করতে হয়, আপনার তো ইন্টারমিডিয়েটের পরেই আপনি এমন একটা ইনস্টিটিউট গড়ে তুলেন যেখানে হলো শিক্ষার্থীরা কম্পিটিশন করে পরীক্ষা দিয়ে চান্স পাবে এবং আপনি ওইখান থেকে ক্যাডার নিয়ে করবেন। আপনার এই জেনারেল এডুকেশন থেকে তো নেওয়ার দরকার নাই। আপনার যেভাবে আপনি মেডিকেলের ডাক্তার নিচ্ছেন সেভাবেই তো আপনার করা দরকার। আপনি চিন্তা করে দেখেন যে গত কিছুদিনের বিসিএস এর সবচেয়ে বেশি বিসিএস হলো আপনার ওভারকাম করেছে কারা? ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা। তাহলে আপনি যে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েটের মতো এত বড় বড় বিশ্ববিদ্যালয় বানালেন, তাহলে আপনার এরা যে আপনার মানে বিসিএস ক্যাডারে যাচ্ছে, মানে এটা তো সবকিছু কূটনীতি এবং রাজনীতির এটা তো একটা মজার একটা দৃশ্যের কথা বলি। যেমন আমি একটা দীর্ঘ সময় দেশে ছিলাম না, দেশে আসলাম, আসার পরে জায়গানোরে গেলাম এবং আমি দেখলাম যে সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমাদের কালে এত মানুষ মানে কেন্দ্রীয় মানে মানে আপনার গ্রন্থাগারে ঢুকতো না। তো হঠাৎ করে আমি আবিষ্কার করলাম যে সকালবেলা হচ্ছে বিরাট লাইন এবং ব্যাগ রেখে, হ্যাঁ, এবং ব্যাগ রেখে আমি তো খুবই খুশি হয়ে গেলাম যে হাই হাই সবাই পড়ছে, এত লাইন ধরে সবাই। কিন্তু পরে সবাই দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য মানে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ব্যবহার করছে, এবং একই দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম। তার মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সে আসলে জ্ঞান উৎপাদন, জ্ঞানের আনন্দ তার ইসে না থেকে বরঞ্চ সে ওই মাল্টিপল চয়েস কোশ্চেন টিক মার্ক দেওয়ার জন্য সে হাজার হাজার ইনফরমেশন। এখন ইনফরমেশন মানে তথ্য আর জ্ঞানের মধ্যে যে পার্থক্য, মানে যে তথ্য অনেকগুলো থাকলে যে জ্ঞান হয় না, এবং এই পার্থক্যগুলো তো মানে 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 ডিফেন্ড এবং ডিটারমাইন কোনো কিছু করা যাচ্ছে না। এক্স্যাক্টলি এই কারণেই আমি বলতেছি যে আমরা আসলে উপনিবেশিক শিক্ষারই হলো আপনার জাবর কাটতেছি। কারণ তার ওই সময়েও তাহলে মানে তাহলে আমি আবার ওই কোশ্চেন থার্ড টাইম যে শুরু, তাহলে এটা ডিকলোনাইজেশন প্রসেসটা কি হবে? ডিকলোনাইজেশন প্রসেসটা হলো
ধরেন আমাকে বাজারের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, যেটা একসময় ছিল না। এখন বাজার একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। মনে করেন আপনি ঠাকুরগাঁতে একটা বিশ্ববিদ্যালয় করলেন। আচ্ছা, ঠাকুরগাঁতে যে আপনি বিশ্ববিদ্যালয়টা করলেন, কেন করলেন? প্রথম কথা হলো মার্কেটে এসে এই বাচ্চারা একটা হয়তো গ্র্যাজুয়েট বা অনার্স ডিগ্রি সে লাভ করলো, কিন্তু তথাকথিত যে বড় বিশ্ববিদ্যালয় আমাদের, হ্যাঁ, আপনি আমি বা আমরা যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি বা পড়ছি বা পড়াচ্ছি, তাদের সাথে সে পারবে না। বাজারে যেটা দরকার সেটা হলো যে আপনার আমার ম্যান পাওয়ার তৈরি করা দরকার। হ্যাঁ, এখন ম্যান পাওয়ার যে আপনার না, এখন ম্যান পাওয়ারকে আসলে বিশ্ববিদ্যালয়ের করার দায়িত্ব এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি। শিক্ষার দায়িত্ব না, আমি বলছি মানে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব না, মানে বিশ্ববিদ্যালয় গবেষণা মানে করুক। বিশ্ববিদ্যালয় তো সেটা দায়িত্ব না, দায়িত্ব না, বিশ্ববিদ্যালয় গবেষণা করুক। ওই যে ধরেন যে বিশ্ববিদ্যালয় গবেষণা করবে, কিন্তু আমাদের ম্যান পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন চিন্তা এবং করতে সেটা হবে। বিশ্ববিদ্যালয় ইকুইভ্যালেন্টলি ভিন্ন প্রক্রিয়া তৈরি করতে হবে। আমি এটাই তো আপনি বলতে exactly, চাচ্ছেন। আমি বলতে চাচ্ছি যে আপনার আমি প্রত্যন্ত অঞ্চলে একটা ইনস্টিটিউট করব, সেই ইনস্টিটিউটটা মনে করেন যে আমাকে সাংবাদিকতায় সবচেয়ে ক্রাউন ছেলে মেয়েদেরকে বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তাহলে এই পর্যন্তই এসে থামতে চাই। আমরা জানি না বাংলাদেশের আগামীর রাজনৈতিক নেতৃত্ব, আগামীর বাংলাদেশ তার শিক্ষা নিয়ে কি করে ভাববে। আমরা কিছু সমস্যাকে এখানে তুলে ধরলাম এবং সকল সমস্যা সবকিছু গবেষণালব্ধ। ডক্টর সৌমিত জয়দীপ নিজে গবেষণা করছেন, দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন। আমরা তার সাথে আলাপ করলাম এবং আমরা বোঝার চেষ্টা করলাম। আশা করি আমাদের এই অনুষ্ঠান দেখে আগামীর মানুষ ভাববেন কেমন বিশ্ববিদ্যালয় হবে, কেমন শিক্ষা হবে, নাকি এটা শুধুই শিক্ষাবাজি এবং বিশ্ববিদ্যালয় বাজি হয়েই থাকবে। ধন্যবাদ সবাইকে।